হচ্ছে আজকে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা বিকানির। এর নাম্বার হচ্ছে 12259, যেটা 5টায় ছাড়বে। আর শিডিউল টাইম পৌঁছানোর বিকানিরে সন্ধ্যে 6:30 পরের দিন, মানে আগামীকাল সন্ধ্যে 6:30টায় পৌঁছবে শিডিউল টাইম। ফাইনালি বিকানির এসে পৌঁছানো গেছে। টাইম হচ্ছে 8:40। শিয়ালদা বিকানির অনেক লেট, প্রায় 2 ঘন্টা লেট। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানলিনা। আমরা ফাইনালি এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে, উইচ ইজ ফ্রম রাজস্থান। আর আমাদের এবারে প্লে লিস্টের নাম হচ্ছে ডিরেক্ট ফ্রম রাজস্থান। সো এখানে আমি একটা করে এপিসোড আপলোড করতে থাকবো। আমার যেটা মনে হয় যে কোথাও গেলে তার স্টেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় থাকছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের মুডটা এবং আমাদের যা যা ডিসিশন হয়, যে প্লেসটা ভালো হলো কি খারাপ হলো, এভরিথিং আই থিঙ্ক তার একটা মেজর পার্ট প্লে করে ওয়্যার উই স্টে। তো এইবারে রাজস্থানে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা প্ল্যানই করে নিয়েছিলাম, যেহেতু রাজা মহারাজার দেশে যাচ্ছি বলে কথা, তো আমরা এমন এমন জায়গায় থাকার চেষ্টা করব যেটা কিনা তাদের সাথে কোনোভাবে লিঙ্কড। তো এইটা হচ্ছে তারই একটা নিদর্শন। লাইক আমরা ছিলাম মহারাজা গঙ্গা মহলে এই বিকানিরে, যেটা স্টেশনের থেকে খুবই কাছে। আমরা গেছিলাম যেহেতু দুরন্ত এক্সপ্রেসে, তো সেখান থেকে নেমে যেতে হার্ডলি 5 মিনিট লাগে। আর আমি চেয়েছি যে কিভাবে সুন্দরভাবে যে ডিজাইনগুলো, যে আগেকার দিনের সাথে আজকের মডার্ন যে ডিজাইনে আমরা পৌঁছেছি, সব কিছুকে এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে, সেটার কোনায় কোনায় দেখাতে চেয়েছিলাম। তাই নাইটের থেকেই আমরা এই ভিডিওটা স্টার্ট করেছি। দিস ইজ দ্য নাইট ভিউ অফ দ্য হোটেল। চলো এখন আমরা রুম ট্যুরে যাই। তো আমরা এসে পৌঁছেছি এখন মহারাজা গঙ্গা মহলে। এটা একটা হেরিটেজ হোটেল। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রি। ঢুকেই লেফট সাইডে একটা আয়না বড়, এদিকে ওয়ার্ড্রপ আর লকারও রয়েছে সাথে, আর এই দিকেও একটা ওয়ার্ড্রপ রয়েছে। তারপরে ঢুকে রাইট সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস। টাওয়াল, তারপরে শাওয়ারের আলাদা স্পেস, মানে ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া সমস্ত কিছু করা আছে। তারপরে মেন রুমটা হচ্ছে বেড, কুইন সাইজ বেড, আই থিঙ্ক এটা কুইন সাইজ বেড। একটা সাইড টেবিল, আর এখানে সেন্টার টেবিল রয়েছে। এখানে কেটলির ব্যবস্থা করা আছে, কাপ, হ্যাঁ। আর এখানে ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। এটার বেস্ট পার্ট হচ্ছে ব্যালকনি, যেটা আমরা এখন যাচ্ছি। দেখো, যেটা বলেছিলাম এটা একটা হেরিটেজ হোটেল, হেরিটেজ প্রপার্টি। তো এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনিটা এত বড় একটা স্পেশিয়াস জায়গা। আর হোটেল নিয়ে যেহেতু আমি নিজে খুব খুঁতখুঁতে, তাই জন্য আমি ভাবলাম যে সবাইকে ইন ডিটেলে রুম ট্যুরটা দিই, যাতে পরে গিয়ে যাদের যা প্রবলেম আছে তারা সেটা দেখে তারপরে হোটেল সিলেক্ট করতে পারে। আর ওটা ছিল নাইট ভিউ। তো আমরা এখন এসে গেছি মর্নিং ভিউতে কিরকম লাগে সেটা। আর এখানে এসে না একটা বেশ মহারাজা ফিল হচ্ছিল, তাই না ভাবলাম যে একটা ওরকম ধরনের একটু শ্যুট করার চেষ্টা করি, লাইক ওই দিকের যেরকম লাইফস্টাইল সেরকম। তো যাই হোক, আমাদের সকালটা খুব সুন্দরভাবে এই হোটেলে স্টার্ট হয়েছে। হোটেলটা দেখেই মনটা খুশি হয়ে গেছে, মনে হচ্ছিল যে বাইরে বেরোনোর আগে কিছুটা টাইম আগে হোটেলেই স্পেন্ড করি। তো আমরা বসে আরাম করে একটু চা খেয়েছিলাম, প্রকৃতিকে এনজয় করছিলাম। আমাদের একটা ব্যালকনি দুটো রুমের সাথে লিঙ্কড ছিল, তাই জন্য পুরো এটা একটা প্রাইভেট ব্যালকনির মতন আমরা ইউজ করতে পেরেছি। আর ব্যালকনি থেকে রুম ভিউটা দারুণ লাগছিল, হোটেল ভিউটা। তো এটা হচ্ছে আমাদের হোটেলেরই একটা পার্ট, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আচ্ছা, এটা বলে রাখি, আমি এটার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই না করেই বলছি। হোটেলের যাদের রিসেপশনে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, যে এই হোটেলটা হচ্ছে একটা হেরিটেজ প্রপার্টি, যেটা কিনা আমাদের তখনকার দিনে যে মহারাজা গঙ্গা সিং ছিলেন, তো ওনার যে গেস্ট হাউস ছিল সেইটা হচ্ছে এই হোটেলটা। সো যারা রাজপরিবারের যারা গেস্ট হতেন তাদের জন্য এই হোটেলটা বানানো, এই হেরিটেজ মানে এই প্রপার্টিটা বানানো হয়েছিল, যেটা এখন কিনা হোটেল হিসেবে ইউজ হচ্ছে।
আর এখানটাতে লন খুব সুন্দরভাবে মেনটেন্ড, অনেক ফুলের গাছ টাছ দেওয়া আছে, খুব সুন্দর গ্রিনারি আছে, তার সাথে একটা ভিনটেজ লুক দেওয়ার জন্য সামনে আমি দেখিয়েছিলাম নাইট ভিউতে যে ওখানে অনেক রকমের পুরোনো দিনের অ্যান্টিক গাড়ি রাখা আছে, যেটা কিনার ভিউটাকে আরও বাড়িয়ে দেয়। আর তাছাড়া আমরা এখানে রেস্টুরেন্টটাও ইউজ করেছিলাম রাত্রিবেলা, যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, তো আমরা এসেই আগে খেয়ে নিয়েছিলাম। আর এত খিদে পেয়েছিলো যে রেস্টুরেন্টের ভিডিও আর করতে পারিনি। তো রেস্টুরেন্ট ওয়াজ ভেরি গুড, আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, টেস্ট খুব ভালো ছিল। আর আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওখানে যে শেফ তিনি বাঙালি, তো আমার টেস্টের সাথে খুব ম্যাচ করে গেছে, তো সেই জন্যে আমার খুব ভালো লেগেছিলো। আর চলে এসছি, বলেই দিই যে আমরা বিকানিরে এসছি। বিকানিরকে আজ থেকে 500-600 সাল আগে জঙ্গলের দেশ বলা হতো। 1488-এ রাও বিকানির এই জায়গাটায় আসেন এবং এখানে শহর গড়ে তোলেন, তারপর থেকে তার নাম অনুসারে এখানকার নাম বিকানির। লনের ওপর দিয়ে সত্যি ওই টাইমে হাঁটতে খুব ভালো লাগছিল। আর বলে রাখি আমরা 26 অগস্ট আজকের মর্নিং, তো 26 অগস্টে আমরা ভেবেছিলাম যে বিকানিরের মতন জায়গায় হয়তো খুব গরম হবে, বাট আমাদের এত ভালো লাগছিল যে প্রত্যেকটা লোকের সাথে আমরা কথা বলছিলাম আর এভরি পার্সন ওয়াজ টেলিং লাইক তোমরা বেস্ট টাইমে এসে গেছো, কারণ হয়তো কিছুদিন আগেই ওখানে বৃষ্টি হওয়াতে ওয়েদার খুব সুন্দর ছিল, মানে না কোনো রোদ তো আমরা পাইনি, উল্টো এত সুন্দর ঠান্ডা হাওয়া যে আমরা মানে মনে হচ্ছিল যে একটা বেশ শীতের দুপুরে ঘুরছি, এরকম একটা ফিলিং পেয়েছিলাম। তো দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট, কারণ যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঘুরতেও ভালো লাগে। তো নাও এটা হচ্ছে আমি দেখাচ্ছি যে হোটেলটার হেরিটেজ হোটেল যেটা আমাদের, সেই হোটেলটার ভেতরের ডেকোরেশনটা। এটা আমরা অফিসের দিকে যখন অফিস আসার জন্য এই জায়গাটা দিয়ে আমরা আসলাম, আর ডেকোরেশনটা এত সুন্দর দেখে আমার মনে হলো যে একটু সবাইকে দেখাই যে ভেতরটা কিভাবে ডেকোরেট করা। তো এই ফিলটা আছে হোটেলটার মধ্যে, তো ইউকে মানে একটা হেরিটেজ প্রপার্টিতে অবভিয়াসলি থাকার একটা আলাদা রকমের ফিল থাকে। তাই জন্য আমি এই মহারাজা গঙ্গা মহলটাকে প্রচণ্ডভাবে রেকমেন্ড করছি। ইফ ইউ ওয়ান্ট, তোমরা যদি বিকানিরে আসো আর একটা ভালো জায়গায় থাকতে চাও, তাহলে ইউ ক্যান সিলেক্ট দিস মহারাজা গঙ্গা মহল। দিস ইজ তো বিশাল তো কিছু হতেই লাগে, আর সেই জন্যই এটা দেখতে আসতে পারো তোমরা। আর এটার ফটো আমি লাস্টে কিছু দিয়েছি, কারণ এখানে আমরা ভিডিও করতে পারিনি, ভেতরে ভিডিও ওয়াজ নট অ্যালাউড। আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ টেম্পল, এখানটাতে আমরা ওই বাইরের ভিডিওই করতে পেরেছি, ভেতরের ভিডিও তো করা পসিবল হচ্ছিল না, অ্যালাউড করে না। বাট এখানে সানভি এসে খুব মজা পেয়েছে, কারণ ও পাখি খুব ভালোবাসে, তো এতগুলো পায়রা একসাথে দেখতে পেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিলো আর খুব মজাও পেয়েছিল। ওদের সাথে কথা বলছিল নিজে নিজে এবং ওদের সাথে খেলছিল। সো ইট ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এতগুলো পায়রা দেখলে বাচ্চা নয় বড়দেরও মন ভালো হয়ে যাবে, তো সেই কারণে আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছিলো। আর আমি রাজস্থানে একটা জিনিস নোটিস করলাম যে ওই জায়গায় মানে বেশ কিছু কিছু জায়গাতেই দেখতে পারবে এরকম পায়রা খাওয়ানোর একটা ট্রেন্ড আছে, আর খুব ভালো লাগবে, নিজেদেরও খুব ভালো লাগবে পায়রাদের সাথে টাইম কাটাতে। তো আমরা একটু কাটিয়েছিলাম। আর দিস ইজ দ্য মন্দির ভিউ। তো কিছু ফটো আমরা এরপরে রেখেছিলাম, বাট আমাদের ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না। সো নিজেরা যখন আসবে তখন প্লিজ দেখে নিও। আদারওয়াইজ দিজ আর দ্য 2 ফেমাস টেম্পলস আমরা গেছিলাম যেগুলো। এখন আমরা চলে এসেছি বিকানিরের একটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ফেমাস একটা জায়গায়, যেটাকে বলে রামপুরিয়া হাভেলিস, যেটা কিনা ওল্ড বিকানিরে লোকেটেড। আর এককালের রিচ মার্চেন্টসের হোম বলা হতো এই হাভেলিগুলোকে। তো জানা গেছে যে দ্য রামপুরিয়া হাভেলি ইজ অ্যাকচুয়ালি আ গ্রুপ অফ 7 রাজস্থানি হাভেলিস মেড বাই 3 ব্রাদার্স।
তো এই সবকটা হাভেলি পাশাপাশি অ্যাক্রস দ্য ন্যারো স্ট্রিট লোকেটেড। তো দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশন দিয়ে জাস্ট ডিফারেন্সিয়েট করা আছে, আর দ্য কালার্স আর ভেরি ইন্টারেস্টিং। দেখতেই পাচ্ছ রেড স্যান্ডস্টোনের সাথে কোথাও ব্রাউন ডোরস অ্যান্ড উইন্ডোজ, কোথাও ব্লু ডোরস অ্যান্ড উইন্ডোজ, কোথাও টার্কোয়েশ উইন্ডোজ অ্যান্ড ডোরস। সো দ্য কালার কম্বিনেশন ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি আর্টিস্টিক, মানে এত সুন্দর একটা লুক দেয় পুরো জায়গাটার। স্ট্রিটটা খুবই ন্যারো মানছি, বাট এই হাভেলিগুলো ইজ দেয়ার বিউটি। তো অ্যান্ড উইথ দেয়ার কালার কম্বিনেশন, দ্য কালার কম্বিনেশন ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস হাভেলিস। তো দিস ইজ অলসো আ মাস্ট ভিজিট প্লেস জাস্ট দেখার জন্যে, বাট এটা অনলি ইজ আউটসাইড ট্যুর, এখানে ভেতরে যাওয়া যায় না। এখন আমরা চলে এসেছি জুনাগড় ফোর্টে, উইচ ইজ আনাদার ইন্টারেস্টিং প্লেস ইন বিকানির টু ভিজিট। আর এটা শুধু ইন্টারেস্টিং বলা ভুল, এটা একটা ফেমাস প্লেসও বটে। দিস ইজ দ্য জুনাগড় ফোর্ট, যেই ফোর্টটা কিনা রাজস্থানের গ্রাউন্ড লেভেলে, মানে বাকি সব ফোর্টে কিন্তু উঠতে হয় উপরে। তো দিস ইজ দ্য অনলি ফোর্ট যেখানে আমি দেখলাম গ্রাউন্ড লেভেলে এই ফোর্টটা প্রিপেয়ার্ড। এই দরজাটা খুব ইন্টারেস্টিং, দরজাটা ক্লোজলি দেখানোর কারণ হচ্ছে ওখানে যে ধারালো অস্ত্রগুলো লাগানো আছে, তার কারণ হচ্ছে আগেকার দিনে যাতে কোনো অ্যাটাক করার টাইমে হাতি বা কিছু যারা আসতো, এনিমি সাইডের যারা আসতো, তারা যাতে পুশ করে দরজাটা খুলতে না পারে, তার জন্য এরকম একটা সুন্দর আর্কিটেকচার করে, এত সুন্দর একটা প্ল্যানিং করে দরজাটা বানানো হয়েছে, যাতে ওইখানটা দিয়ে, যেহেতু হাতির মাথাটার সাইজ ওই জায়গাটা করে আসে আর হাতির প্রচুর শক্তি হয়, তো হাতি দিয়ে তখন কি করা হতো, দরজাগুলোকে ভাঙা হতো। তো সেই কারণে যাতে হাতি পুশ করতে না পারে, জন্য যতগুলো মেন ডোর করা আছে সব কটা ডোরের সামনেই ওই কাঁটা দিয়ে, ওই কাঁটা বলা ভুল, এটা একটা ধারালো অস্ত্র দিয়ে এই দরজাটাকে ডিজাইন করা আছে, যার জন্য সিকিউরিটি লেভেলটা যাতে বেড়ে যায় ফোর্টটার। এই ফোর্টটা ছিল গ্রাউন্ড লেভেলে, এটা ফোর্টটার জন্য আমাদের কোনো পাহাড়ে উঠতে হয়নি বা কিছু করতে হয়নি, বাট সুন্দর, মানে কত রকমের এখনকার দিনে মডার্ন সিকিউরিটি আর তখনকার দিনে সিকিউরিটি, মানে সিকিউরিটি ওয়াজ এভরি টাইম এভরিওয়্যার। তো এন্ট্রেন্সটা খুব সুন্দর, এরকম একটা চেনের পার্টিশন সরিয়ে ফোর্টটাতে ঢুকতে হয়। ফোর্টটাতে বলে রাখি, এই ফোর্টটাতে গাইড ফ্রি ছিল আমাদের, আর কস্ট কি পড়েছিল আমি বলে দেবো একটু পরে। তবে যেটা আমার একটা ফিলিং হয়েছে যে ফোর্টগুলো ঘুরতে গেলে গাইডের হেল্প নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ কি নর্মালি যদি কেউ ফোর্টটা ঘুরি তাহলে অতটা বোঝা যায় না যে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে যাচ্ছি বা এটার কিসের এত ইম্পর্টেন্স, যেটা গাইড নিলে তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেয়, তখন জিনিসটা আরও ভালো লাগে। সো দিস ওয়াজ দ্য এন্ট্রান্স অফ দ্য ফোর্ট। তো যেমন আমরা এই ফোর্টের ভেতরে ভিডিও করিনি, বাট আমি অনেক কিছু ইমেজ নিয়েছি, যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস ছিল সেগুলো ট্রাই করেছি ইমেজ নিয়ে সবাইকে দেখাতে যে কি অ্যাকচুয়ালি তার ইম্পর্টেন্স। যেমন আমি একটা ইনফরমেশন এখান থেকে পেয়েছিলাম যে এত বড় ফোর্ট, কিন্তু যদি তোমরা কখনো নিজেরা প্র্যাকটিক্যালি এখানটাতে ভিজিট করো, দেখবে যে এদের সিঁড়িগুলো খুব সরু হয়। তার কারণ আমাদের দেখো, এগুলো কিন্তু পুরোপুরি আমি শোনা কথা বলছি, আগেই বলে দিচ্ছি, দিস ক্যান বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট পার্সন, বাট আমরা যেটা শুনে এসেছি, যে লজিকটা শুনে এসেছি সেটাই আমি এখানে বলছি, যে এই ফোর্টগুলোর সিঁড়িগুলো ছোট হয় বা সরু হয়, তার কারণ হচ্ছে যাতে ওই টাইমে একসাথে অনেক এনিমি অ্যাটাক করে উঠে না যেতে পারে ভেতরে, অন্দরমহলে যাতে একসাথে অনেক এনিমি উঠে না যেতে পারে, তার জন্য এরকমভাবে স্ট্রাকচারটা করা থাকে যে ফোর্টের যে সিঁড়িগুলো হবে সেগুলোকে সরু করে রাখা হয়। তো তাতে কি হয়, 1 বাই 1 উঠতে হয়, আর তখন উপরে যারা বডিগার্ডস বা যারা গার্ডের তখন থাকে সিকিউরিটিতে, তারা তাদেরকে আরামসে মানে ওটা ডিফেন্ড করে দিতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তো সেরকমই এটা যদি দেখো, দিস ইজ দ্য সিলিং, আর এখানের মাহাত্ম্যটা হচ্ছে যা যা গোল্ড দেখছো সব কিছু অরিজিনাল গোল্ড ওয়ার্ক।
তো এই মহলে যত ডিজাইন আছে যেগুলো গোল্ড সেগুলো গোল্ড ওয়ার্ক। দিস ইজ দ্য ডিজাইন অফ আ ডোর, খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণের। এগুলো হচ্ছে ওয়েপন্স। আর এটা হচ্ছে অনুপ মহল। তো এটা হচ্ছে বেস্ট পার্ট এই ফোর্টটার। তো এখানটার যে কাজটা দেখছি যে গোল্ডেন যেগুলো, এগুলো এগেন গোল্ড দিয়ে, অরিজিনাল গোল্ড 22 ক্যারেট গোল্ড দিয়ে আই থিঙ্ক বানানো হয়েছিল বলেছিল, যতদূর আমি রিমেম্বার করছি। এটাকে বলে বাদল মহল, কারণ কি দেখো ডিজাইনগুলো মেঘের মতন, তো সেই জন্য এটাকে বলে বাদল মহল। এইটা ছিল রানীদের জায়গা। তো এই জায়গাটাতে রানী ছিল, আর রাজার বেডরুম ছিল ওর পাশটাতে। দিস ইজ দ্য রয়্যাল গার্ডেন। তো এই যে এই জায়গাটা বললাম রানীদের জায়গা, তার উল্টো দিক থেকে এই গার্ডেনটাকে দেখা যাচ্ছিল। আর ছিল আর এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন রকম জিনিস ছিল। এইটা যেমন ছিল হচ্ছে যে এই যে দোলনাটা দেখছি যে পুতুলগুলো আছে, যখন দোলনাটা দোলানো হবে তখন ওই পুতুলগুলো দুলবে, ঘুরবে। আর এইটা হচ্ছে রাজার বেড। তো এটা আমাদেরকে গাইড বলেছিলেন যে এর পাটা ছোট করে রাখা হয় যাতে রাজার ঘুমের সময় তলায় কেউ গিয়ে আগের থেকে ঢুকে না থাকতে পারে। তো এরকম ছোট ছোট অনেক জিনিস আর কি আছে যেগুলো এখানটায় গেলে গাইড নিলে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে ঝাড়কা, যেটার মানে হচ্ছে এর ভেতর থেকে রানীরা পুরো বাইরেটা দেখতে পেত, বাট বাইরে থেকে রানীদেরকে কেউ দেখতে পেত না। এটা হচ্ছে উইপন্সগুলো। আর আমি এটা একটা জিনিস জানলাম, যেটা জুনাগড়ের উইপন কালেকশন হচ্ছে হিউজ। মানে কেউ যদি জুনাগড়ের ওয়েপন দেখে নেয় তো তার অনেক কিছু দেখা হয়ে যাবে। মানে অনেক ওয়েপন এখানে সুন্দরভাবে ডেকোরেটও করা আছে আর স্টোরও করা আছে। আর এটা হচ্ছে যুদ্ধের টাইমে যে পোশাক পরতো সেই পোশাকটা এখানে আছে যেমন। আর এখানে যেমন একটা পালকির আমি একটা স্যাম্পলের ফটো দিয়েছি, এটা একটা ছোট্ট কামানের ফটো তুলেছিলাম। তো এইটা হচ্ছে ফোর্টের ভেতরের একটা পোর্শন। আমারও এক্স্যাক্টলি মানে মনে নেই, কারণ ফোর্টটা ইটসেলফ ইজ ভেরি বড়, তো তার জন্য কোথায় কি বলছিল এক্স্যাক্টলি মনে পড়ছিল না। বাট যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগছিল সেগুলোকে চেষ্টা করেছি মেমোরাইজ করে এখানে পিকচার দিয়ে সেটাকে বলার, যাতে পরে তোমাদেরও ভাল লাগে বা বুঝতে পারো যে কেন গাইড নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এর পিছনের যে পুরো স্টোরিটা সেইটা গাইডই বলে দেয়। এটা একটা জিনিস বলতে পারি, এটা অনেকগুলো জেনারেশন দিয়ে এই ফোর্টটা তৈরি করা হয়েছিল। তো 300 বছরের মতন লেগেছিল এই ফোর্টটা রেডি করতে। এই ফোর্টের থেকে বেরিয়েই হচ্ছে সামনে একটা মিউজিয়াম আছে, যেটা হচ্ছে জুনাগড় মিউজিয়াম। তো আমরা ফার্স্ট ডেতে দুটোরই টিকিট কেটেছিলাম। ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 100 রুপি পার পারসন। দিস ইজ দ্য ফোর্ট আউটসাইড ভিউ, 100 রুপিস পার পারসন। আর মিউজিয়ামের হচ্ছে 50 পার পারসন। সো আমাদের 4 জনের 600 রুপিস পড়েছিল। এরপরে আমরা নামিনি, বাট একবার দেখার জন্য লক্ষ্মী নিবাস আর লালগড় প্যালেস দেখার ইচ্ছা ছিল। তো সেই দুটোকে আমরা জাস্ট গাড়ির থেকেই দেখে একটা রাউন্ড দিয়ে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম আর্কিটেকচারটা দেখার জন্য। বাট এখানেও একটা মিউজিয়াম আছে, তো যদি কেউ মিউজিয়ামে যেতে ইন্টারেস্টেড হয় তাহলে তার মিউজিয়ামে সে যেতে পারে। বাট এটা এখন জেনারেলি হোটেল হিসেবেই এটা কনসিডার করা হয়েছে, তো হোটেলেই দেওয়া আছে। তো এখানটা এখন হোটেল দিয়েই মেনটেনড হয়। তো এর বেশি আমার কাছে আর ইনফরমেশন নেইও এখানটা। যদি কেউ যেতে চাও ভিজিট করতে পারো, বাট ইউ ক্যান স্কিপ দিস। এরপর আমরা চলে এসেছি আজকে বেশ একটা ইন্টারেস্টিং জায়গায়, যেটা প্রথমে আমরা ভেবেছিলাম যে যাব কি না, বাট তারপরে আমরা এলাম হচ্ছে যে ক্যামেল রিসার্চ সেন্টারে। তো এটা খুব ভালো একটা জায়গা। আমি প্রথমে স্কিপ করবো ভেবেছিলাম, বাট খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সবার থেকে শুনলাম যে খুব ভালো। এখানে একটা মিউজিয়াম আছে, তো সেখানটাতে যেতে পারো। ওখানটায় ক্যামেল রিলেটেড সমস্ত ডিটেল পাওয়া যাবে। তার থেকেও বেস্ট পার্ট হচ্ছে এখানে প্রচুর জাতির ক্যামেলের কালেকশন আছে। মানে একসাথে এতগুলো ক্যামেল দেখতে খুব ভালো লাগবে। আর আমরা তো অ্যাকচুয়ালি কলকাতার মানুষ, তো ওখানে তো আমরা জেনারেলি জুতে এত একসাথে ক্যামেল দেখতে পাই না। তো তার জন্যে যখন তুমি একসাথে এতগুলো ক্যামেল দেখবে তো খুব ভালো লাগবে, সেটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে এখানে আমরা ক্যামেল রাইডটাও নিয়েছিলাম। যেহেতু এই ট্রিপে আমরা জয়সলমীর যাইনি, তাই জন্য আমি ভাবছিলাম যে ক্যামেল রাইডটা মিস হবে। বাট এখানে ওরা স্যান্ড ডিউনস করে আর ক্যামেল রাইডেরও ব্যবস্থা রেখেছে, উইচ ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো এখানে যদি কেউ চাও তো ক্যামেল রাইডও নিতে পারবে। তার সাথে বিভিন্ন জাতির
ক্যামেলও দেখতে পারবে একসাথে, যেটা দেখে সানভি খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছিল, খুব ভাল লেগেছে ওর সেটা দেখে। এটার কস্টটা আমি বলে দেব কত পড়েছিল, বাট আই থিঙ্ক ইউ ক্যান অ্যাড দিস ইন ইয়োর লিস্ট। তো এটা ইট ইজ আ গুড প্লেস, মানে যে এখানে এত ক্যামেল দেখে না বেশ নিজেরও একটা বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল জায়গাটা যাওয়ার পর। তো আমরা ক্যামেল রাইডের জন্য স্টার্ট করে দিয়েছি। এই যে একটা প্ল্যাটফর্ম করা থাকে, যা এখানে একটা ভালো পার্ট হচ্ছে ক্যামেলে বসে ওঠার পার্টটা থাকে না, যেটা আমি শুনেছি অনেকের কাছে খুব ভয়ের এক্সপিরিয়েন্স। তো এখানে দাঁড়িয়েই ক্যামেলের পার্টটা আছে, যে একটা প্ল্যাটফর্ম করা আছে, ক্যামেল দাঁড়িয়ে থাকবে, জাস্ট ওখান থেকে স্টার্ট করবে। বাট আনফর্চুনেটলি সেটাতেও আমার এত ভয় লেগে গেছিলো, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কিছু রাইড করছি। তো আমি প্রথমে খুব একটা কনফিডেন্ট ছিলাম না, ভেবেছিলাম যে হ্যাঁ নর্মাল কিছু হবে, বাট যেই ক্যামেল চলতে শুরু করেছে ব্যাস আমার খুব ভয় শুরু হয়ে গেছে। আমি জানি না কেন এত ভয় পাচ্ছিলাম। তো আমি এটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, আমি নেমে গেছিলাম। তারপরে আবার সন্দীপন গিয়ে ওটাকে কন্টিনিউ করেছিল, ওদের খুব ভালো লেগেছিল। তো আমি বলবো যে প্লিজ আমার মতন এরকম কেউ ভয় পেও না, এটা খুব ভালো একটা রাইড ছিল, যেটা আমি পরে ভাবছিলাম যে মিস করে গেলাম, আর একটু ওয়েট করতে পারতাম তাহলে হয়তো ওটা স্যুট হয়ে যেত। যে রিদিমে ক্যামেলটা চলে সেটা স্যুট করতে একটু টাইম লাগে, মানে যদি 1-2 মিনিট কেউ ভয় না পেয়ে বসে থাকতে পারে তাহলে আই থিঙ্ক দ্যাট বি ইজিয়ার ফর দেম অ্যাকচুয়ালি, তো তাদের আর ভয় লাগবে না। বাট ক্যামেলটাকে নিয়ে বলি, আমার ক্যামেলটা ইটসেলফ খুব ভালো লেগেছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সাজানো গোছানো একটা ক্যামেল, খুব শান্ত। পরে আমরা ওকে ধরে অনেক ফটো তুলেছি, খুব ভালোবেসেছি, কিন্তু ওই মোমেন্টে আনফর্চুনেটলি আমি একটু ভয় পেয়ে গেছিলাম। কেমন লাগছে? ভয় লাগছে না? আমরা এখন উঠে সবারই, দেবলিনা খুব সাহস করে উঠেছিল, 2 পা দেওয়ার পরেই সে নেমে গেছে। তো আমি উঠেছি এখন, দারুণ দারুণ লাগছে, দোলে দোলে চলছে। আচ্ছা, তো ক্যামেল রিসার্চ সেন্টারের এন্ট্রি ফিজ হচ্ছে 50 রুপিস ইচ, আর যদি ক্যামেল রাইড নিতে হয় সেটার কস্ট হচ্ছে 100 রুপিস অনলি পার পারসন। তো আমার মনে হয় খুবই রিজনেবল একটা প্রাইস এখানে দেওয়া আছে। তো সবাই আই থিঙ্ক যদি এই অ্যাডভেঞ্চারটা করতে চাও করতে পারো, খুব ভালো একটা জিনিস আমি মিস করেছি ভয় পেয়ে। বাট আই উড এনকারেজ এভরিওয়ান কি তোমরা একটু ফার্স্টটা যদি হয়ে যায় ঠিকঠাক তাহলে পুরোটা কন্টিনিউ করে ফেলবে। সো উই উইল বি ব্যাক with the Jodhpur diary in our next episode. So this was all for our Bikaner tour.